দর্শক একটু চিন্তা করে দেখুন, ট্রাম্পের টেবিলে এই মুহূর্তে একটা ফাইল পড়ে আছে যা পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করতে পারে। ফাইলটি হলো ইরানের দেওয়া 30 দিনের একটি মাস্টার প্ল্যান। অন্যদিকে পশ্চিমা বিশ্বের অর্থনীতিতে আগুন লেগেছে। খোদ আমেরিকাতে পেট্রোলের দাম 42% বেড়ে গেছে। আর এর চেয়েও ভয়াবহ খবর হলো 1991 সালের গালফ ওয়ারের পর এই প্রথমবার আমেরিকার সবচেয়ে কাছের মিত্র কুয়েতের তেল রপ্তানি আক্ষরিক অর্থেই শূন্যের কোঠায় নেমে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কেন আমেরিকা এবং ইসরায়েল মিলে যে যুদ্ধ শুরু করেছিল তা এখন বুমেরাং হয়ে খোদ পশ্চিমাদের অর্থনীতিকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। দেখুন, যুদ্ধের ময়দানে যখন অস্ত্র কথা বলে তার চেয়েও বেশি শক্তিশালী হয় ব্যাকডোর ডিপ্লোম্যাসি। 3রা মে সন্ধ্যার দিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসে, যেখানে জানা যায় যে ইরান পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে যুদ্ধ থামানোর একটি প্রস্তাব পাঠিয়েছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ইরানের এই মাস্টার প্ল্যানটি 3টি ধাপে বিভক্ত এবং এর মূল লক্ষ্য হল মাত্র 30 দিনের মধ্যে এই যুদ্ধের পুরোপুরি অবসান ঘটানো। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ইরান কিন্তু কোনো দুর্বল অবস্থান থেকে এই প্রস্তাব দেয়নি, বরং অত্যন্ত সুকৌশলে তারা একটি নন অ্যাগ্রেশন চুক্তির কথা বলেছে, যেখানে শুধু আমেরিকা নয় ইসরায়েলকেও অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রথম ধাপে ইরান বলেছে যে তারা ধীরে ধীরে হরমুজ প্রণালী খুলে দেবে এবং ইরানের বন্দরগুলোর উপর থেকে পশ্চিমা অবরোধ তুলে নিতে হবে। কিন্তু দর্শক, আসল মাস্টার স্ট্রোকটা ইরান খেলেছে মাইন অপসারণের ক্ষেত্রে। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে সমুদ্রে বিছানো মাইন বা বারুদি সুড়ঙ্গ সরানোর কাজ তারা নিজেরাই করবে। এর পেছনের জিওপলিটিক্যাল লজিকটা বুঝতে পারছেন? ইরান আসলে কোনোভাবেই চাইছে না যে মাইন পরিষ্কার করার অজুহাতে আমেরিকা বা অন্য কোনো পশ্চিমা দেশের নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করুক। তারা তাদের নিজেদের জলসীমার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতেই রাখতে চায় এবং পশ্চিমাদের কোনো সামরিক উপস্থিতির সুযোগ দিতে তারা একেবারে নারাজ। এই চুক্তির দ্বিতীয় ধাপটি আরও বেশি ইন্টারেস্টিং। এখানে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছুটা নমনীয়তা দেখিয়েছে, তবে সেটা সম্পূর্ণ তাদের নিজেদের শর্তে। ইরান জিরো স্টোরেজ প্রিন্সিপালের অধীনে 3.6% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করার কথা বলেছে, কিন্তু তারা একদম কড়া ভাষায় এটাও জানিয়ে দিয়েছে যে যে কোনো অবস্থাতেই তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা যাবে না। ইরান এখানে আমেরিকার সামনে একটি ক্লিয়ার কাট শর্ত রেখেছে। আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের উপরে হামলা না করার নিশ্চয়তা দেয়, তবেই পাল্টা হামলা থেকে ইরান বিরত থাকবে। একই সাথে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া এবং ফ্রিজ করে রাখা ইরানের টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। এরপর তৃতীয় ধাপে ইরান যে প্রস্তাবটি দিয়েছে, ইরান তাদের আরব প্রতিবেশী এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকে নিয়ে একটা স্ট্র্যাটেজিক ডায়লগ বা কৌশলগত আলোচনা শুরু করার কথা বলেছে, যার মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যের জন্য এমন একটি নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করা যেখানে বাইরের কোনো দেশের, বিশেষ করে পশ্চিমাদের কোনো হস্তক্ষেপ থাকবে না। মানে সহজ কথায় বলতে গেলে ইরান এখানে পশ্চিমাদের বাদ দিয়ে মধ্যপ্রাচ্যের নিজস্ব একটি ওই ন্যাটো টাইপের জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে। এখন এই পুরো বল আমেরিকার কোর্টে, ডোনাল্ড ট্রাম্পের টেবিলে। তাকেই এখন সিদ্ধান্ত নিতে হবে তিনি কি এই শান্তি প্রস্তাব মেনে নেবেন, নাকি মধ্যপ্রাচ্যকে আরও বড় কোনো যুদ্ধের আগুনে ঠেলে দিয়ে নিজেদের পতন ডেকে আনবেন। দেখুন, আসল ব্যাপারটা হলো পশ্চিমা বিশ্ব এতদিন ধরে ভেবে এসেছে যে তারা স্যাংশন বা অবরোধ দিয়ে যে কোনো দেশকে ভাতে মারতে পারবে, কিন্তু গতকাল 3রা মে ইরানের সুপ্রিম লিডার মোস্তাফা খামেনির উপদেষ্টা এবং অত্যন্ত সিনিয়র নেতা আলী আকবর বেলায়েতি একটি বিবৃতি দিয়েছেন, যা পশ্চিমাদের গালে চাপেটাঘাতের মতো। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে অর্থনৈতিক অবরোধ দিয়ে
ভাতে মারার যে হুমকিটা দিয়েছিলেন, ব্ল্যাতি তাকে সরাসরি বোকামি এবং বাচ্চাদের মতো আচরণ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে ট্রাম্পের এই ধরনের কথাবার্তা প্রমাণ করে গ্লোবাল ইকোনমি এবং রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণাও নেই। এখানে দর্শকদের একটা অত্যন্ত প্র্যাকটিক্যাল বিষয় বুঝতে হবে। গ্লোবাল ফুড সিকিউরিটি এবং রাসায়নিক সার সরবরাহের সাপ্লাই চেন তার অনেক অংশই এই হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল, যা এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। বিলায়েতি খুব ঠান্ডা মাথায় ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন যে আমেরিকা যদি হরমুজ প্রণালী নিয়ে ঘাঁটাঘাঁটি বেশি করে, তবে এর প্রভাব শুধু ইরানের উপর পড়বে না, বরং সারা বিশ্বের খাদ্য সরবরাহের যে চেন সেটা ভেঙে পড়বে। অর্থাৎ ইরান এখন আমেরিকাকে তাদের ভাষায় জবাব দিচ্ছে। ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা আমেরিকার কোনো অর্থনৈতিক হুমকিতে মাথা নত করবে না, বরং হরমুজ প্রণালীর স্ট্র্যাটেজিক নিয়ন্ত্রণকে তারা পশ্চিমাদের বিরুদ্ধে একটা চূড়ান্ত ইকোনমিক ওয়েপেন বা অর্থনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করতে এখন সম্পূর্ণ প্রস্তুত। এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোর ভিতরেও মারাত্মক আতঙ্ক শুরু হয়েছে এবং তারা আমেরিকার সুরে সুর মিলিয়ে ইরানের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়ার্ডেফুল গতকাল ৩রা মে এক্সে একটি পোস্ট করে জানিয়েছেন যে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সাথে কথা বলেছেন। ওয়ার্ডেফুল ইরানের কাছে দাবি জানিয়েছেন যেন তারা অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেয় এবং তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথাও বলেছে ওয়ার্ডেফুল অত্যন্ত দম্ভের সাথে বলেছেন যে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হিসাবে তাদের লক্ষ্য একই এবং ইরানকে পারমাণবিক অস্ত্রের চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। দর্শক, জার্মানির এই বিবৃতিটি হুবহু আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কথারই প্রতিধ্বনি। এর মানে হলো সমুদ্রপথ বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের অর্থনীতিতে যে বিশাল ধাক্কা লেগেছে সেটা সামলাতে না পেরে তারা এখন মরিয়া হয়ে কূটনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করছে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে এই মুহূর্তে গ্লোবাল সাপ্লাই চেনের নিয়ন্ত্রণ তাদের হাতে নয়, বরং ইরানের হাতে। আর এই যুদ্ধের ফলাফল হিসাবে পশ্চিমাদের নিজেদের ঘরেই যে কতটা আগুন লেগেছে তার প্রমাণ পাওয়া যায় গতকাল ৩রা মে প্রকাশিত জেপি মর্গানের একটি রিপোর্ট থেকে। গত ফেব্রুয়ারির শেষের দিকে আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের উপর প্রথম হামলা শুরু করে, তখন থেকেই আমেরিকার ভিতরে পেট্রোল এবং ডিজেলের দাম জ্যামিতিক হারে বাড়তে থাকে। জেপি মর্গানের রিপোর্ট বলছে G7 ভুক্ত দেশগুলোর মধ্যে আমেরিকায় জ্বালানির দাম সবচেয়ে বেশি, প্রায় 42% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যে পেট্রোল আগে $100 পাওয়া যেত তা এখন $142 গিয়ে ঠেকেছে। আমেরিকার পরেই আছে কানাডা, যেখানে দাম বেড়েছে 24% এবং ব্রিটেনে বেড়েছে 19%। বিশেষজ্ঞরা পরিষ্কার বলছেন যে আমেরিকা এবং ইসরায়েল এরা মিলে যে যুদ্ধ শুরু করেছিল তা এখন পুরো বিশ্বে একটি মারাত্মক ইকোনমিক ক্রাইসিস তৈরি করেছে। আর সবচেয়ে বড় জিওপলিটিক্যাল আয়রনি হলো যে আমেরিকা যুদ্ধ বাদিয়ে অন্যদের অর্থনীতি ধ্বংস করতে চেয়েছিল, আজ সেই যুদ্ধের সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কাটা খোদ আমেরিকার সাধারণ জনগণকেই পোহাতে হচ্ছে। এখন সবশেষে আজকের সবচেয়ে ভয়ঙ্কর এবং গ্লোবাল ইকোনমির জন্য সবচেয়ে বড় অসহনীয় সংকেতটি নিয়ে একটু কথা বলতে চাই। পশ্চিমাদের জ্বালানি নিরাপত্তার অন্যতম বড় ঘুঁটি হলো কুয়েত, কিন্তু একটি শিপিং মনিটরের ডেটা অনুযায়ী গত 1 মাসে কুয়েত থেকে 1 ব্যারেল কাঁচা তেলও রপ্তানি হয়নি। দর্শক, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1991 সালের গালফ ওয়ারের পর গত 35 বছরে এই প্রথমবার কুয়েতের তেল সরবরাহ বিশ্ববাজারে সম্পূর্ণ শূন্যের কোঠায় নেমে এসেছে। কুয়েত আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিত্র দেশ। সাদ্দাম হোসেনের সাথে যুদ্ধের সময় থেকে সেখানে আমেরিকার প্রায় 13,500 সৈন্য অবস্থান করছে এবং এটা পুরো অঞ্চলের জন্য আমেরিকার একটা বিরাট বড় লজিস্টিক হাব। স্বাভাবিক সময়ে কুয়েত প্রতিদিন প্রায় 27 লাখ ব্যারেল তেল উৎপাদন করত,
যার মধ্যে বেশিরভাগই রপ্তানি হতো এশিয়া, বিশেষ করে চীন, ভারত এবং দক্ষিণ কোরিয়ার মতো বড় বড় বাজারে। এখন চিন্তা করুন, কুয়েতের মতো এত বড় একটা তেল উৎপাদনকারী দেশের এক্সপোর্ট যদি হঠাৎ করে জিরো হয়ে যায়, তবে গ্লোবাল সাপ্লাই চেনে কি ভয়াবহ শূন্যতা তৈরি হবে। এই তেলের অভাব যখন এশিয়ার বড় বড় অর্থনীতির দেশগুলোতে আঘাত করবে, তখন বিশ্বজুড়ে যে মূল্যস্ফীতি সাইক্লোন তৈরি হবে, তা সামাল দেওয়ার ক্ষমতা পশ্চিমা বিশ্বের নেই। দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় একদম পরিষ্কার, গ্লোবাল পাওয়ার পলিটিক্সের দাবার বোর্ডে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ভেবেছিল তারা সামরিক শক্তি দিয়ে সব কিছুর সমাধান করে ফেলবে, কিন্তু ইরান সামরিক সংঘাতের চেয়েও বড় অস্ত্র হিসাবে গ্লোবাল সাপ্লাই চেন এবং ইকোনমিকে ব্যবহার করছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, কুয়েতের তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এবং খোদ আমেরিকায় 42% জ্বালানির দাম বৃদ্ধি প্রমাণ করে যে এই যুদ্ধে পশ্চিমা বিশ্ব ভিতর থেকে কতটা রক্তক্ষরণ অনুভব করছে। এখন দেখার বিষয়, ডোনাল্ড ট্রাম্প কি তার ইগো দূরে সরিয়ে ইরানের এই 30 দিনের মাস্টার প্ল্যান মেনে নেন, নাকি ধ্বংসের দিকে আরও এক ধাপ এগিয়ে যান? আজকের এই জিওপলিটিক্যাল সমীকরণ নিয়ে আপনাদের কি মতামত? ইরান কি আসলেই তাদের ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক চাল দিয়ে আমেরিকাকে কোণঠাসা করে ফেলেছে বলে আপনি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।